আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। শ্রমিক দল সামলাতে পারছেন না, সরতে বলুন, আমি সভাপতি হচ্ছে। দাবিপত্র জমা হলো বিজেপি দফতরে, চিঠি রাষ্ট্রপতি ভবনেও। শুধু ইসরায়েল নয়, ইরান গোটা পৃথিবীর বিপদ, যুদ্ধে সঙ্গী হতে বিশ্বকে আহ্বান, আহত নেতানিয়াহুর। সকালে বিজেপিতে যোগদান, সন্ধ্যায় তৃণমূলে ফেরত, নন্দীগ্রামে দলবদল ঘিরে জোর শোরগোল। এক ধাক্কায় আকাশ থেকে মাটিতে নামল সোনা ও রূপোর দাম। মার্চের শেষেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা। এক ক্লিকে দেখে নিন কার পকেটে কত বকেয়া দিয়ে আসছে এবেলা। 153 জন প্রার্থীর নাম ঘোষণা হুমায়ুনের, তালিকায় একাধিক হেভিওয়েট। নন্দীগ্রাম ভবানীপুরে কারা? আমরা এই প্রথমবার দেখছি রাজ্যকে কড়া ভৎসনা প্রধান বিচারপতির, ধমক খেয়ে ফিরতে হলো সুপ্রিম কোর্ট থেকে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারও ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিশ্বজুড়ে অস্থিরতা, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আজ লোকসভায় বক্তব্য মোদির, নজর সংসদে। দিনভর মেঘ বৃষ্টি ঝড়, কলকাতায় হুহু করে নামলো পারদ। আজ কেমন থাকবে আবহাওয়া? ঘূর্ণাবর্তের প্রভাব আর কতদিন? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। শ্রমিক দল সামলাতে পারছেন না, সরতে বলুন, আমি সভাপতি হচ্ছে। দাবিপত্র জমা হলো বিজেপি দফতরে, চিঠি রাষ্ট্রপতি ভবনেও। ঘটনার সাক্ষীরা জানাচ্ছেন, শশী শুরুতে বেশ মন দিয়েই বিশ্বনাথের কথা শুনছিলেন, কিন্তু বিশ্বনাথ অনেকক্ষণ ধরে পুরনো কথা বলতে থাকায় শশী তাকে থামান, অল্প কথায় মূল বিষয়টি জানাতে বলেন। গত কয়েক বছর ধরেই তিনি বুঝতে পারছেন এ রাজ্যে বিজেপির উত্থান তাকে ছাড়া সম্ভব নয়, তাই রাজ্য বিজেপির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে তিনি বারবার এগিয়ে আসছেন। লেখালেখি, দৌড়ঝাঁপ, তদবির, তদারক সবই করছেন, কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপি তাকে কিছুতেই সভাপতি পদে বসার সুযোগ দিচ্ছে না। রাজ্য সভাপতি থাকাকালীন সুকান্ত মজুমদার তাও দেখা করেছিলেন দলের এই সম্ভাব্য উদ্ধারকর্তার সঙ্গে, কিন্তু বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেটুকুও করেননি। বাধ্য হয়ে রাজ্য দফতরে লিখিতভাবে নিজের দাবি পেশ করেছেন বিশ্বনাথ দাস, এবং সেখানেও থেমে থাকেননি। রাষ্ট্রপতি ভবনেও একই দাবি জানিয়ে চিঠি জমা করে এসেছেন তিনি। বিশ্বনাথের বাড়ি নদিয়ার হরিণঘাটা থানা এলাকার চণ্ডীরামপুরে। ছোটবেলা অবশ্য কলকাতায় কেটেছে। ওয়াটগঞ্জ থানা এলাকায় তার বাবার স্বর্ণালঙ্কারের ব্যবসা ছিল বলে বিশ্বনাথ জানাচ্ছেন। তার কথায়, সে দোকান বাবার মৃত্যুর পরে বেহাত হয়ে যায়। মামলা করে আমি জিতেছি, কিন্তু দোকানের দখল এখনো পাইনি। আমার কোনো আয় নেই। পৈতৃক দোকান তথা ব্যবসার দখল ফিরে পেতে ব্যর্থ হলেও রাজ্য বিজেপির দখল নিতে তিনি তৎপর। সে তৎপরতা বছর দুয়েক আগে থেকে শুরু হয়েছে। সাম্প্রতিকতম পদক্ষেপ হলো গত সপ্তাহে রাজ্য বিজেপির বিধাননগর দফতরে আরও একবার হানা দেওয়া এবং রাজ্য সভাপতি পদে বসার দাবি লিখিতভাবে পেশ করে যাওয়া। কিছুক্ষণ বিশ্বনাথের সঙ্গে কথা অমিতাভ বিষয়টি বুঝে নেন, তারপরে গম্ভীর মুখে বিশ্বনাথকে পৌঁছে দেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রীর ঘরে। শশী যে তার সমস্যার সমাধান করতে পারবেন বিশ্বনাথের তা বুঝতে অসুবিধা হয়নি, ফলে তিনি নিজের এযাবৎ দৌড়ঝাঁপের বিশদ তথ্য শশীর সামনে তুলে ধরতে শুরু করেন। আপাতত বিশ্বনাথ অপেক্ষা করছেন সভাপতিত্বের ডাক আসার অপেক্ষা। সভাপতি হলে তার এই উপার্জনহীন দশা কেটে যাবে বলেও চিঠিতে লিখেছেন বিশ্বনাথ। শুধু ইসরায়েল নয়, ইরান গোটা পৃথিবীর বিপদ, যুদ্ধে সঙ্গী হতে বিশ্বকে আহ্বান, আহত নেতানিয়াহুর। ইরানের প্রত্যাঘাতে নাজেহাল ইসরায়েল। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় গত 48 ঘন্টায় ইসরায়েলকে কার্যত ছিন্ন ভিন্ন করেছে তেহরান। গুরুতর এই পরিস্থিতিতে এবার সামনে এলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বার্তা। জানালেন, ইরান শুধু ইসরায়েল নয়, গোটা বিশ্বের জন্য বিপজ্জনক। পাশাপাশি নিজের দাবির সপক্ষে প্রমাণ পেশ করে বিশ্বের বাকি দেশগুলির কাছে নেতানিয়াহুর আবেদন, এই যুদ্ধে আমেরিকার সঙ্গী হয়ে ইরানকে তছনছ করে দেওয়া হোক। রবিবার ইরানের হামলায় বিধ্বস্ত এক স্থান পরিদর্শনে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি বলেন, ইরান গোটা বিশ্বের জন্য হুমকি। যদি কেউ এর প্রমাণ চান তবে গত 48 ঘন্টা সে প্রমাণ দিয়েছে। এ সময়ের মধ্যে ইরান আমাদের একের পর এক এলাকায় হামলা চালিয়েছে। ওরা এটাকে গণহত্যার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে সৌভাগ্যবশত ওদের হামলায়
কারও মৃত্যু হয়নি। ওদের লক্ষ্য স্পষ্ট, সাধারণ মানুষকে হত্যা করা। এর সঙ্গেই নেতানিয়াহু বলেন, ওরা জেরুজালেমে হামলা চালিয়েছে। এখানে রয়েছে যা 3 ধর্মের মানুষের উপাসনা স্থল, তবে অলৌকিক উপায়ে রক্ষা পেয়েছে এই পবিত্র স্থানগুলি। এরপরই গোটা বিশ্বের কাছে নেতানিয়াহু আর্জি জানান ইরানকে দমন করতে তাদের সঙ্গে যুদ্ধে যোগ নেওয়ার। তিনি বলেন, ইরান আন্তর্জাতিক সমুদ্রপথ ও জ্বালানি সরবরাহ বন্ধ করছে, সমগ্র বিশ্বকে ব্ল্যাকমেল করছে। এদের এই হুমকির শাসন রুখতে হবে। আমেরিকা ও ইসরায়েল সমগ্র বিশ্বের জন্য কাজ করছে, বাকিদেরও উচিত এই সময় পাশে দাঁড়ানো। উল্লেখ্য, ইরানের ওপর হামলার পর এই সামরিক হানাকে ছোট অভিযান বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের 22 দিন পেরিয়ে গেলেও শেষ হয়নি সেই ছোট অভিযান, বরং হামলার ঝাঁজ ব্যাপক বাড়িয়েছে তেহরান। বিশ্বের তৈল ধমনী হরমুজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি আমেরিকাকে চমকে দিয়ে 4000 কিমি দূরে ব্রিটেনের দ্বীপে হামলা চালিয়েছে ইরান। হামলা হয়েছে ইসরায়েলের 2 পরমাণু ঘাঁটিতে। এই অবস্থায় ন্যাটোকে পাশে চেয়ে ট্রাম্পের আবেদনে সাড়া দেয়নি কেউ। তাতে ক্ষোভ উগরে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই দাবি তুলল ইসরায়েল। সকালে বিজেপিতে যোগদান, সন্ধ্যায় তৃণমূলে ফেরত। নন্দীগ্রামে দলবদল ঘিরে জোর শোরগোল। সকালে বিজেপিতে যোগদান করেছিলেন, সন্ধ্যায় ফের তৃণমূলে ফেরত গেলেন 3 তৃণমূল কর্মী। নন্দীগ্রামে দলবদল ঘিরে জোর শোরগোল ছড়িয়েছে নন্দীগ্রামে। জানা গিয়েছে, সকালে শুভেন্দু অধিকারীর হাত ধরে নন্দীগ্রামের বয়ালে বিজেপিতে যোগ দেন এলাকার 3 তৃণমূল কর্মী। কিন্তু বেশিক্ষণ কাটল না, বিজেপিতে যোগ দেওয়ার 10 ঘন্টার মধ্যেই ফের তৃণমূলে ফিরে গেলেন এলাকার 3 তৃণমূল কর্মী। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শেখ জানে আলম, শেখ শাহজাহান এবং শাহিবুল খান আজ অর্থাৎ রবিবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। সন্ধ্যাবেলায় 3 জনই আবার ফিরে গেলেন তৃণমূলে। তৃণমূল প্রার্থী পবিত্র করের হাত ধরে ফিরলেন নিজেদের পুরনো দলে। এবার বিধানসভা নির্বাচনে রাজ্যের 2 বিধানসভা আসন থেকে লড়ছেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনে হারিয়েছিলেন। এবার ভবানীপুর এবং নন্দীগ্রাম 2 আসন থেকেই লড়বেন শুভেন্দু। নন্দীগ্রাম থেকে তৃণমূলের হয়ে লড়বেন পবিত্র কর। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র করকে নন্দীগ্রামে প্রার্থী করে বড় চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই পবিত্র করের খাস তালুকেই শুক্রবার তৃণমূলে ভাঙন ধরিয়েছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রবিবার সকাল থেকে নন্দীগ্রামে ভোট প্রচারে বের হন শুভেন্দু। একসময় বিজেপি নেতাকর্মীদের নিয়ে মিছিল নিয়ে তিনি পৌঁছান পবিত্র করের বাড়ির কাছে। সেই সময় মিছিল পবিত্রর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান দিতে শুরু করেন। পবিত্র করের বাড়ির সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপির মিছিল থেকে সেই পবিত্র করের নাম করে চোর চোর স্লোগান ওঠায় উত্তেজনা তৈরি হয়। তাই এরপরই সেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও মিছিল শেষে শুভেন্দু দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ খারাপ শব্দ ব্যবহার করবেন না, আপনারা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিতিয়েছেন। এক ধাক্কায় আকাশ থেকে মাটিতে নামলো সোনা ও রূপোর দাম। সপ্তাহের শুরুতেই বড়সড় ধস নামলো সোনা ও রূপোর বাজারে। সোমবার ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে 2 মূল্যবান ধাতুর দামেই ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, তেলের আকাশছোঁয়া দাম এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। গত টানা 9 দিন ধরে সোনার দামে এই নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে এবং গত এক সপ্তাহেই দাম কমেছে প্রায় 10% বেশি। রূপোর দামও আন্তর্জাতিক স্তরে আউন্স প্রতি প্রায় $65 স্থিত হয়েছে। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডলারের মূল্যের ওঠানামা এবং আমেরিকা ইরান সংঘাতের প্রভাবে বাজারে চরম অনিশ্চয়তা কাজ করছে। এই পরিস্থিতিতে নতুন করে বড় কোনো বিনিয়োগ করার আগে বাজার স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন তারা। বিনিয়োগকারীদের জন্য এই আকস্মিক দরপতন যেমন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনি সাধারণ ক্রেতাদের জন্য এটি সোনা ও রূপো কেনার একটি সুযোগ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভবিষ্যতের বাজার পরিস্থিতির দিকে কড়া নজর রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা। মার্চের শেষেই সরাসরি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা। এক ক্লিকেই দেখে নিন কার পকেটে কত বকেয়া দিয়ে আসছে এবেলা। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। কোর্টের করা নির্দেশে রাজ্য সরকার অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করেছে। চলতি মার্চ মাসের মধ্যে 12 লক্ষ বর্তমান ও প্রাক্তন সরকারি কর্মী পেতে চলেছেন বকেয়া ডিএর প্রথম কিস্তি। নবান্নের অর্থ দপ্তরের সাম্প্রতিক নির্দেশিকা 2টি কিস্তিতে মেটানো হবে। প্রথম কিস্তি মিলবে 31 মার্চের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হবে সেপ্টেম্বর। কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে মোট বকেয়া 25% এই মাসেই হাতে পাবেন কর্মীরা। আর্থিক সংকটের কারণ দেখিয়ে রাজ্য সরকার কোর্টের সময় চাইলেও আদালতের অনড় অবস্থানে শেষ পর্যন্ত জয় হলো কর্মীদেরই। মার্চ মাস শেষ হওয়ার আগেই রাজ্যের কয়েক লক্ষ পরিবারের খুশির হাওয়া বইতে চলেছে। 153 জন প্রার্থীর নাম ঘোষণা হুমায়ুনের। তালিকায় একাধিক হেভিওয়েট। নন্দীগ্রাম ভবানীপুরে কারা?
সিপিএম আইএসএফ কোনো দলের সঙ্গেই জোট এখনো হয়নি। শেষ পর্যন্ত হুমায়ুন কবিরের দল আমজনতা উন্নয়ন পার্টি এবারের বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করলো। আজ রবিবার দুপুরে দলের চেয়ারম্যান অন্যান্যদের নিয়ে ওই তালিকা প্রকাশ করলেন। এবারের নির্বাচনে 182টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আমজনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদ জেলার 2 কেন্দ্রে রেজিনগর ও নওদা 2 কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন হুমায়ুন কবির। জেলার 22টি আসনের মধ্যে 10টিতে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। অন্যান্য কেন্দ্রগুলিতে প্রার্থী কি দেওয়া হবে নাকি জোটের জল্পনা এখনও উস্কে রেখে ওই কেন্দ্রগুলিতে আপাতত ছেড়ে রাখা হয়েছে, সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে। জানা গিয়েছে রানীনগর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার। হুমায়ুনের ছেড়ে আসা ভরতপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে পীরজাদা খোয়ায়েব আমিনকে। নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শহীদুল হককে। ভবানীপুরে প্রার্থী পুনম বেগম। আগামী 25 মার্চ কলকাতা থেকে বাকি আসনে প্রার্থীর নাম ঘোষণা হবে জানানো হয়েছে। দলের নির্বাচনী ইস্তেহার আগামী 28 মার্চ প্রকাশিত হবে বলে হুমায়ুন জানিয়েছেন। সুস্বাস্থ্য, মূল্যবৃদ্ধি, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ও সম্প্রীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে ইস্তেহারে, সেই কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে। এবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভায় তৃণমূলের থেকে নির্বাচনে লড়ার টিকিট পাননি আব্দুল করিম চৌধুরী। তিনি হুমায়ুনের দলে যোগ দিতে পারেন বলে জল্পনা, সেক্ষেত্রে এই কেন্দ্রে তাকেই প্রার্থী করা হবে, সেজন্য ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়নি বলে দলের অন্দরে খবর। আমরা এই প্রথমবার দেখছি রাজ্যকে কড়া ভৎসনা প্রধান বিচারপতির। ধমক খেয়ে ফিরতে হলো সুপ্রিম কোর্ট থেকে। রাজ্যের যুক্তি ধোপে টিকল না, ধমক খেয়ে ফিরতে হলো সুপ্রিম কোর্ট থেকে। চিংড়িঘাটা মেট্রো লাইন নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। মাত্র 366 মিটার লাইনের কাজ বাকি থাকায় সম্পূর্ণ হচ্ছে না কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন। রাজ্যের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের বারবার সংঘাত তৈরি হয়েছে এ নিয়ে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বৈঠকে বসেও কোনো লাভ হয়নি। আর এবার সেই ইস্যুতেই রাজ্যকে কার্যত ভৎসনা করল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি মেট্রো। পুলিশের বিরুদ্ধে কাজ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। কাজ করার ক্ষেত্রে বারবার বিভিন্ন যুক্তি দেখিয়েছে রাজ্য। হাইকোর্টের নির্দেশ মানার বদলে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে মামলা করেছে রাজ্য সরকার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও এই ইস্যুতে মুখ খুলেছিলেন। আজ সোমবার হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হলো হাইকোর্ট যে সময়সীমা বেঁধে দেবে তার মধ্যে কাজ শেষ করতে হবে রাজ্যকে। গড়িয়া সল্টলেক মেট্রোর কমলা লাইন সম্প্রসারণে চিংড়িঘাটার ওই অংশের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী মে মাস পর্যন্ত সময় দেওয়ার আবেদন করেছিল রাজ্য সরকার। এদিন তা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। এদিন প্রধান বিচারপতির বেঞ্চ বলে, আমরা প্রথমবার দেখছি কোনো রাজ্য উন্নয়নের বিরোধিতা করছে। এই মামলা এত দূর গড়িয়েছে যে এখনও নির্বাচন বিধির আওতায় পড়ে গিয়েছে। হাইকোর্টের নির্দেশ মতো কাজ না করে রাজ্যের তরফে হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, মানুষের সুবিধা অসুবিধা দেখাটা রাজ্যের কর্তব্য। সব দিক দেখে তবেই ঠিক করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারও ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারও বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। দলের ইস্তেহার প্রকাশের সময় সাংগঠনিক বৈঠক থেকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন জানান, এই প্রকল্পের ভাতার পরিমাণ ইতিমধ্যেই বাড়ানো হয়েছে এবং তা চালু থাকবে ভবিষ্যতেও। বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেন, অনেকেই ভোটের সময় প্রতিশ্রুতি দেন কিন্তু পরে তা আর বাস্তবায়িত হয় না। তার কথায় আমরা যা বলি তা করে দেখায়, আর সেটা আগেভাগেই করে দিই। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে রাজনৈতিক মহলের একাংশের মত। মহিলাদের ব্যাপক সমর্থন পেয়ে তৃতীয়বার ক্ষমতায় আসে শাসক দল। এবারও সেই প্রকল্পকে সামনে রেখেই ভোটের আগে কৌশল সাজানো হচ্ছে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ঘিরে আবারও রাজনৈতিক উত্তাপ বাড়ছে। নির্বাচনের আগে এই প্রকল্প কতটা প্রভাব ফেলতে পারে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। বিশ্বজুড়ে অস্থিরতা। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আজ লোকসভায় বক্তব্য মোদির, নজর সংসদে। পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আজ লোকসভায় বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে যে এ বিষয়ে তিনি সংসদে দুপুর 2টো নাগাদ সরকারের অবস্থান স্পষ্ট করতে পারেন। সরকারি সূত্রে খবর অনুসারে আজকের বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি, ভারতের কূটনৈতিক পদক্ষেপ, আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি ও বাণিজ্য রুটের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করবেন। এর আগে রবিবার অর্থাৎ গতকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সেখানে পেট্রোলিয়াম থেকে শুরু করে প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল, বিদ্যুৎ ও সার সরবরাহের পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। জানা গিয়েছে যে এরকম আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে যাতে দেশে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকে সেই নিয়েই মূলত আলোচনা হয়েছে। এর আগেও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। চলতি মাসের শুরুর দিকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট
আলেকজান্ডার স্টাভের সাথে যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এই রকম পরিস্থিতিতে বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই হলো সরকারের প্রথম অগ্রাধিকার। সেই সঙ্গে জ্বালানি এবং পণ্যের সরবরাহ যাতে বাধাহীনভাবে চলতে পারে সেই দিকেও নজর রাখা হচ্ছে। একই সঙ্গে সংকট মেটানোর জন্য সংলাপ এবং কূটনৈতিক পথেই সমাধানের পক্ষে ভারতের অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। দিনভর মেঘ বৃষ্টি ঝড়, কলকাতায় হু হু করে নামল পারদ। আজ কেমন থাকবে আবহাওয়া? ঘূর্ণাবর্তের প্রভাব আর কতদিন? ভরা চৈত্রের তপ্ত দুপুরে অকাল বৃষ্টিতে ওলটপালট হয়ে গেছে বাংলার চেনা আবহাওয়া। কোথাও মাঝারি আবার কোথাও মুষলধারে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে চলছে শিলাবৃষ্টি ও কালবৈশাখী তাণ্ডব। লাগাতার এই বর্ষণের ফলে রাজ্যে তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটা নেমে যাওয়ার জনমনে প্রশ্ন জেগেছে। তবে কি বসন্তের মাঝেই দুয়ারে আবার শীত ফিরে এলো? আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্য জানাচ্ছে যে এই ঠান্ডা পরিস্থিতি একেবারেই সাময়িক। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা এক লাফে অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ ছুটির দিনে অর্থাৎ রবিবারও জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে এবং চলবে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের উজ্জ্ব স্পর্শে দক্ষিণবঙ্গে আপাতত মুষলধারে বৃষ্টি জারি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়া বেশ খামখেয়ালি। অবাক করা বিষয় হলো চৈত্র মাসের এই সময়েও দার্জিলিংয়ের সান্দাকুফুতে মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে, যা পর্যটক ও সাধারণ মানুষের মধ্যে খুশির জোয়ার এনে দিয়েছে।